আজকের বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, 24-এর যে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, সেখানে আমরা যদি নিজেদেরকে, প্রতিটি দল, প্রতিটি নেতৃত্ব নিজেদেরকে বদলাতে না পারি, তাহলে আগামী দিনে আর তারা কেউ প্রাসঙ্গিক থাকবেন না। যত বড় দল হোক, যত বড় নেতা হন, এই যে মানুষের আকাঙ্ক্ষা 24-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধারণ করতে না পারি, আমরা যদি মনে করি পুরনো বন্দোবস্তেই সবকিছু চলবে, ওই দখল, ওই আমাদের গায়ের জবরদস্তি রাজনীতি, তাহলে আপনারা ভাবতে পারেন যে এটা বোধহয় স্থায়ী হবে। এতদিন ওরা করেছে, এখন অন্যরা করবে, এটা চলবে না। বাংলাদেশের রাজনীতিতে 24-এর গণঅভ্যুত্থান এই সীমারেখা টেনে দিয়েছে। নতুন ব্যবস্থার জন্ম এখন একটা অনিবার্য ঘটনা, এটা ঘটতেই হবে। এবং এই ঘটার কারণেই বরং আমরা যারা এই ব্যবস্থার উপযোগী নিজেদের গড়ে তুলতে পারবো, নিজেদেরকে সেই অনুযায়ী তৈরি করতে পারবো, তারা এই আগামী দিনের ভবিষ্যতে প্রাসঙ্গিক থাকবেন, তারা আগামী দিনটাকে নেতৃত্ব দিতে পারবেন। কাজেই সকল দলের সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ যে আমরা কিভাবে সেই কাজটা করব। এবং এই কাজটা করতে গেলে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটাকেই আমাদের গুরুত্বের সাথে নিতে হবে। কোনোটাকে কম গুরুত্ব দিলে আমরা পথভ্রষ্ট হব। অনেকে এই নির্বাচনকে একমাত্র গণতন্ত্র মনে করছেন, তারা বিচার এবং সংস্কারকে অবহেলা করেন, সেটা আমাদেরকে ভুল পথে নেবে। আবার অনেকে বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়েছেন, সেটা আমাদেরকে একটা বিপজ্জনক খাদে নিয়ে ঠেকাবে। এই জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার। বিচার আমাদের দরকার, কারণ না রাষ্ট্র মানেই ন্যায় বিচারের সাথে যুক্ত। যে রাষ্ট্র ন্যায় বিচার দিতে পারে না, সেই রাষ্ট্র টেকে না। শেখ হাসিনার রাষ্ট্র গুম খুনের রাষ্ট্র হয়ে উঠেছিল, সেই কারণে সেই রাষ্ট্র টেকে নাই, ভেঙে পড়েছে। কিভাবে দেখেন নাই? একটা বাহিনী পুরো ছত্রভঙ্গ হয়ে, পুলিশ তাকে যেভাবে ব্যবহার করেছে, তারা পালিয়ে গেছে, মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, ব্যাংক গভর্নর পালিয়ে গেছে, এইভাবে পুরো ব্যবস্থাটা দাঁড়িয়েছে। তাহলে এই রাষ্ট্র এভাবে ভেঙে পড়ে।